প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দিবাশী জর্দা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ তোমাদের সকলকে অনলাইন নবম এবং দশম শ্রেণীর রসায়ন ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগতম। সবাইকে শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়ন ক্লাসে 12 অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে কস্টিক সোডা অর্থাৎ টয়লেট ক্লিনারের মূল উপাদান প্রস্তুত প্রণালী শিখেছিলাম। যে বিষয়টা তোমাদের অনেক ইম্পর্টেন্ট, যে কীভাবে টয়লেট ক্লিনারের মূল উপাদান প্রস্তুত করতে হয়। তোমাদের বলেছিলাম যে তোমাদের বইতে যে টপিক্সটা আছে সেটা সাধারণত ভুল আছে, তোমরা আমি যেভাবে করিয়েছি সেটা সেভাবে করার জন্য চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব সাবান প্রস্তুত প্রণালী, যে সাবান কিভাবে প্রস্তুত করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে সাবান প্রস্তুত প্রণালীতে আমরা যে শিখব, প্রথমে সাবান আসলে কি। সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। আমরা 12 অধ্যায়ে অর্থাৎ দশম অধ্যায় 12 আমরা যেটা আলোচনা করব সাবান প্রস্তুত প্রণালী। তো শিক্ষার্থী বন্ধুরা, সাবান প্রস্তুত প্রণালী হলো, আগে শেখার আগে আমাদের শিখতে হবে সাবানটা আসলে কি জিনিস। সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। সৃষ্টির আদিকালে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন কিন্তু সাবান ছিল না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন প্রাথমিককালে অর্থাৎ যখন পৃথিবীতে মানুষ লেখাপড়া জানতো না, পড়াশুনো মানে কোনো জ্ঞানটা তাদের খুব কম ছিল, এ সময় মানুষ কিভাবে তারা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এ সম্পর্কে আস্তে আস্তে মানুষের একটা ধারণা হলো যে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, কীভাবে মাথার চুলটাকে ভালো ঝরঝরে রাখা যায়, কীভাবে জামা কাপড়গুলো পরিষ্কার করা যায়। কারণ দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা জামা কাপড় যদি কিছুদিন গায়ে দিয়ে আস্তে আস্তে ময়লা হতে থাকে, এবং তারাও যখন অনেক সময় দেখা গেলো যে জামা কাপড় যখন সৃষ্টি হয়নি তখন মানুষের গাছের লতা পাতা এগুলো ব্যবহার করতো, কিন্তু যখনই জামা কাপড় বা কাপড় সৃষ্টি হলো তখন আস্তে আস্তে মানুষ এগুলো ব্যবহার করতে থাকে। তো ব্যবহার করা থাকাকালীন দেখা যাচ্ছে যে এই জামা কাপড়গুলো আস্তে আস্তে নোংরা হতে থাকলো, বা এই যে আমাদের দেহে ময়লা জমতে থাকলো, তখন মানুষ চিন্তা করলো যে কিভাবে এটা পরিষ্কার করা যায়। এই নিয়ে অনেক চিন্তাভাবনা করার পরে মানুষ দেখলো যে কিছু ট্রাই করতে থাকলো, যে গাছের ফল, গাছের ছাল, এই জাতীয় পানি টানি দিয়ে তারা এই যে ময়লা পরিষ্কার করতে থাকলো। যেমন তোমার বড়ই গাছের পাতার ছাই, বড়ই গাছকে পোড়ানোর পরে যে ছাই পাওয়া যায়, তার রস ছুঁয়ে যে অংশটা পানিটা থাকে সেটা দিয়ে তারা ময়লা পরিষ্কার করতে থাকলো। এভাবে ক্রমান্বয়ে কিছুদিন পরে অর্থাৎ ইংল্যান্ডে সর্বপ্রথম অর্থাৎ মধ্যযুগের সময় ইংল্যান্ডে যে তারা কি করলো, তারা হলো বিভিন্ন রকম চর্বি জাতীয় উপাদান থেকে অর্থাৎ চর্বিকে ভালো করে জাল দিয়ে যে তেল পাওয়া যায় সেই তেলটা থেকে তারা সাবান উৎপাদন করা শুরু করলো। তো এই যে আমাদের বিভিন্ন গাছের পাতা বা গাছকে পুড়িয়ে যে ছাই পাওয়া যাচ্ছে, তার যে নির্যাস রস পাওয়া যাচ্ছে, সেইটাকে থেকে স্বচ্ছ পানি নিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করলো। এর পরবর্তীতে যে আমাদের সাবানের বাণিজ্যিক উৎপাদন শুরু হলো। সেই বাণিজ্যিক উৎপাদনে আমরা সাবান উৎপাদনে এখানে দেখা যাচ্ছে যে কিভাবে সাবান উৎপাদন করব সেটা আমরা দেখব যে পরবর্তীতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো উচ্চতর ফ্যাটি অ্যাসিড হিসেবে এখানে যে সাবান প্রস্তুত প্রণালীতে দেওয়া হয়েছে সেটা হলো, দেখো CH2COO আর আবার CH3OO আর CH2COOR। এই যে মাঝখানে যেটা আমাদের থাকলো সেখানে কার্বন সংখ্যা অর্থাৎ কার্বনের হার 4টে আছে, 1 2 3 4।
আর এখানে দেখো 1 2 3 আর দুটো হাইড্রোজেন 4টা আছে। এখানে আর দ্বারা বোঝানো হচ্ছে অ্যালকাইল মূলক, আর হলো অ্যালকাইল মূলক। এখানে আর এর ক্ষেত্রে যে কার্বন সংখ্যাগুলো পাওয়া যাবে, সাবান উৎপাদনে সাধারণত 12 থেকে 18 কার্বন সাধারণত সাবান উৎপাদনে ব্যবহার করা হয়। 12 থেকে 18 কার্বন পর্যন্ত যে কার্বনগুলো আছে সেগুলো সাবান উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। তো সাবানের সাধারণ সংকেত হলো, আর এর সাধারণ সংকেত হলো তোমার CnH2n+1। এর সাথে আমরা একটা দিব যেটা হলো সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এটাকে সাবানের সংকেত হিসেবে আমরা চিহ্নিত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা যৌগ করাচ্ছি। দেখো এখানে কস্টিক সোডা হিসেবে আমি দিলাম। বাণিজ্যিকভাবে সাবান উৎপাদন করার জন্য কস্টিক সোডাকে ইউজ করা হয়েছে। তারপরে কস্টিক পটাশ ইউজ করা হয়, তবে কস্টিক সোডাকে বেশি পরিমাণে ইউজ করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি হবে দেখো, আমাদের এই এটা এই ওএইচ মূলকটা দেখো এই সব জায়গায় যুক্ত হবে এবং প্রত্যেকটা জায়গায় ওএইচ মূলক যুক্ত হবে একটা করে। তাহলে একটা করে যদি ওএইচ যুক্ত হয় তাহলে এখানে 3টা ওএইচ লাগবে, আর সাবানের সোডিয়ামটাও 3টা লাগবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, CH2 OH CH OH আর এটা হলো কি CH2 OH। এটা হলো গ্লিসারিন বা গ্লিসারল। এটাকে আমরা দিতে পারি দেখো RCOONA। এখন কথা হলো যে সোডিয়াম এখানে 3টে ব্যবহার করা হয়েছে, তাই এখানে 3 দিতে পারি। তাহলে এটা হলো গ্লিসারিন বা গ্লিসারল হিসেবে আমরা গায়ে দেখো শীতকালে অনেক গ্লিসারিন ব্যবহার করে থাকি। সাধারণত এই গ্লিসারিন সংকেত হলো ওটা CH2OH CHOH আর CH2OH। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাবানের প্রস্তুত প্রণালী তোমার এখানে দেখো, এটা সাবান হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। আমি এখানে উদাহরণ হিসাবে কিছু যৌগ করাবো। দেখো আর এই জায়গায় যদি তুমি কার্বন সংখ্যা তুমি 17 দিতে পারো, 15 দিতে পারো, 16 দিতে পারো। আমি 17 দিয়ে করাচ্ছি। দেখো তাহলে কি হয়, তোমরা এটা লিখে ফেলো। CH2 COO C17H35 CH COO C17H35 আর এটা হলো CH2 COO C17H35। এর সাথে আমি যদি কস্টিক পটাশ দিই, এখানে দেখো কস্টিক পটাশ দিয়ে করা একটা কস্টিক সোডা দিয়ে করিয়েছি। তো এখানে কি হবে, এখানে দেখো ওএইচটা এইসব জায়গায় যুক্ত হবে। তাহলে CH2 OH CHOH আর হলো CH2OH। এটা গ্লিসারিন সর্বদা উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে C17H35 COOK, অর্থাৎ পটাশিয়াম C17। এটার নাম হলো তোমার পটাশিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট। তো এভাবে আমরা একটা সাবানের সংকেত পেলাম, বা পটাশিয়াম জাতীয় যে সাবান থাকবে সেটাও হতে পারে। আবার এখানে যদি আমরা কস্টিক সোডা দিই, NaOH দিই, তাহলে এটা পাবো হলো তোমার C17H35 COONA। এটাকে লিখবো সোডিয়াম, এখানে লিখতে পারি সোডিয়াম স্টিয়ারেট। তো সাবান হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। যদি তুমি এখানে কার্বন সংখ্যা, শিক্ষার্থী বন্ধুরা, কার্বন সংখ্যা যদি তুমি আরও কমাও, একটা কমিয়ে দাও, অর্থাৎ C17 জায়গায় যদি এখানে আমরা আরের জায়গায় যদি C17H35 বসিয়েছি, অর্থাৎ এবারে যদি আমি এখানে আরের জায়গায় C16
তাহলে এইচ 35 থেকে দুটো হাইড্রোজেন কমবে 35, 33, এখানে আবার সি 15, এইচ 31। তাহলে এইভাবে দুটো করে হাইড্রোজেন তোমাকে কমে আসবে। সি 14 দিলে এইচ 29। এভাবে পর্যায়ক্রমে আমরা এই সব জায়গায় বসাতে পারি। তাহলে বিভিন্ন রকম সাবানের সংকেত আমরা পেয়ে থাকবো। শিক্ষার্থী বন্ধুরা, এই সাবান যখন প্রস্তুত করা হয় তখন কিছু উপজাত তৈরি হয়, সেটা হলো সোডিয়াম ক্লোরাইড। যে সকল উপজাতগুলো তৈরি হয় তোমরা সেটা লিখে রাখো। সাবান প্রস্তুত করার সময় যে সকল উপজাতগুলো তৈরি হয়, সাবান প্রস্তুত সময় যে সকল উপজাত তৈরি হয়, সেটা হলো 1 NaCl, গ্লিসারিন বা গ্লিসারল, আবার কিছু NaOH, কস্টিক সোডা জাতীয় এই সকল উপাদানগুলো সাবান প্রস্তুত করার সময় তোমার তৈরি হয়ে থাকে। এবং এবার সাবান যখন এরপরে সাবান প্রস্তুত হলো, কিন্তু সাবান কিন্তু এখানে শেষ হবে না। এরপর এখানে কিছু অপদ্রব্য থাকবে, এই উপজাতগুলো থাকবে। এই উপজাতগুলোকে ভালো করে আবার কি করতে হবে, তাপ দিতে হবে। তাপ দিয়ে ভালো করে দ্রবীভূত করতে হবে। দ্রবীভূত করার পরে আবার ঠান্ডা করতে হবে। এরপর তাপ দিতে হবে। এরপরে যে সাবানটা পাওয়া যাবে সেটাকে তাপ দিবে। তাপ দিয়ে দ্রবীভূত হবে। দ্রবীভূত হওয়ার পরে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে স্বচ্ছ অংশগুলো নিতে হবে, স্বচ্ছ অংশ নিতে হবে। তারপর আবার ঠান্ডা করতে হবে, আবার তাপ দিতে হবে। তাপ দিয়ে আবার ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে স্বচ্ছ অংশ নিতে হবে। এভাবে দুইবার করতে হবে। একটা তাপ দিয়ে দ্রবীভূত করে ঠান্ডা করে আবার স্বচ্ছ অংশ নিতে হবে। তাহলে নিচে যে অপদ্রব্য বা যে উপাদানগুলো থাকবে সেগুলো নিচে জমা হবে। এরপরে আবার তাপ দিয়ে ঠান্ডা দিয়ে স্বচ্ছ অংশ নিতে হবে। এই স্বচ্ছ অংশ নেওয়ার এই অধক্ষেপ, এই স্বচ্ছ অংশটাকে বাদ দিয়ে যে অধক্ষেপটা থাকবে, অর্থাৎ সাবানের শক্ত যে অংশগুলো থাকবে, শক্ত অংশ সেটা নেওয়ার পরে সেটাকে কি করতে হবে, তার ভিতরে বিভিন্ন রকম কালার দেওয়া হয়। কি দেওয়া হয়, সুগন্ধ দেওয়া হয়। সুগন্ধি বা এস্টার বলা হয়। তারপর রং দেওয়া হয়, দিয়ে তারপরে ট্রেডমার্ক করে বাজারে ছাড়া হয়। এ হলো সাবান প্রস্তুত প্রণালীর একটা সংক্ষিপ্ত বিবরণ। তোমরা যখন লিখবে তখন শুধু সাবানের প্রস্তুত প্রণালী অর্থাৎ বিক্রিয়া লিখবে না। তোমরা বিক্রিয়া লিখলে শুধু হয় না, এর সাথে তোমাকে কিছু তথ্য দিতে হবে যে সাবানের প্রস্তুত করার সময় কী কী উপাদান লাগে এবং সেখানে কী উৎপন্ন হয় এবং সেখানে কী উপজাতগুলো তৈরি হয়, সেই উপজাতগুলোকে কীভাবে দ্রবীভূত করবে, সেখান থেকে যে কোন অংশটা নিবে এবং তারপরে কোন অংশটা নিবে, নেওয়ার পরে তারপরে কালার যোগ করতে হবে, তারপরে যেটা যোগ করতে হবে সেগুলো তোমাকে খেয়াল করতে হবে, যে তাহলে একটা পূর্ণাঙ্গ সাবান তৈরি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সাবান প্রস্তুত প্রণালী তোমাদের অনেক সময় পরীক্ষায় এসে থাকে, খেয়াল করবে। সাবান হলো এমন একটা উপাদান যেটা শুধুমাত্র মৃদু পানিতে কাজ করে। সাবান কী পানিতে কাজ করে? সাবান মৃদু পানিতে কাজ করে, শুধুমাত্র মৃদু পানিতে কাজ করে। কেন সাবান খর পানিতে কাজ করে না, এটা হলো কথা। পরীক্ষা আসতে পারে সাবান কেন খর পানিতে কাজ করে না। দেখো, খর পানিতে সাধারণত যেগুলো খর পানি থাকে, সাধারণত খর পানিতে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এর সাথে ক্লোরাইড লবণ থাকে, সালফেট লবণ থাকে, তারপরে বাইকার্বনেট থাকে, HCO3- থাকে। এই 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 লবণগুলো থাকার কারণে পানির খরতা বেড়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, খর পানিতে যখন সাবান কাজ করে, সাবানের সঙ্গে হলো RCOO। এর প্রশ্ন হলো, খর পানিতে সাবান কেন ফেনা উৎপন্ন করে না? খর পানিতে সাবান কেন ফেনা উৎপন্ন করতে পারে না? সাবান কেন ফেনা উৎপন্ন করতে পারে না? RCOO এর সাথে আমরা যদি পানির ভিতর দেওয়া হয় তাহলে RCOO- আর Na+, এটা অ্যাকুয়াস থাকবে সবাই। এখন
এই যে ঋণাত্মক আয়ন উৎপন্ন হলো, এই ঋণাত্মক আয়ন পানির ক্ষরতার মধ্যে থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন থাকে বা যে কোনো লবণ থাকে, এর সাথে এটা বিক্রিয়া করবে ক্যালসিয়াম 2+, তাহলে আর সি ডবল ও হোল ব্র্যাকেট 2 Ca, ক্যালসিয়াম স্টিয়ারেট বলা হয় এটাকে, ক্যালসিয়াম স্টিয়ারেট। এই ক্যালসিয়াম স্টিয়ারেট অদ্রবণীয় খাদ তৈরি করে, অদ্রবণীয় খাদ তৈরি করে। উপরে একটা আস্তরণ পড়ে, অর্থাৎ যখনই জামা কাপড় বা কোনো কিছু ঘষায় খড় পানিতে, তখন উপরে দেখবে একটা সাদা সাদা খাদ খাদ, অর্থাৎ দুধের স্বরের মতন একটা আস্তরণ পড়ে, অর্থাৎ অদ্রবণীয় খাদ তৈরি করে, যার কারণে ফেনা উৎপন্ন হয় না, ফেনা উৎপন্ন হয় না। শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমাদের মূল কথা যে খড় পানিতে কেন সাবান কাজ করে না বা ফেনা উৎপন্ন করে না। এ কারণে সাবান ফেনা উৎপন্ন করতে পারে না, কারণ সাবান ক্ষরতাকে দূর করতে পারে না, যার কারণে অদ্রবণীয় খাদ তৈরি করে। সেই অদ্রবণীয় খাদ সাধারণত ফেনা উৎপাদনে বাধাগ্রস্ত করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের সাবান কেন খড় পানিতে কাজ করে না। 2 মার্কের প্রশ্ন তোমাদের আসতে পারে। এরপরে হলো তোমার যেটা হলো ডিটারজেন্ট। ডিটারজেন্ট হলো সাবানের মতো একটা পরিষ্কারক দ্রব্য। পরের টপিকসটা হলো ডিটারজেন্ট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ডিটারজেন্ট হলো ডিটারজেন্ট কিন্তু সাবানের মতন একটা পরিষ্কারক দ্রব্য। তবে সাবান সাধারণত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ থেকে তৈরি করা হয়, কিন্তু ডিটারজেন্ট উচ্চতর ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি করা হয় না। ডিটারজেন্ট সাধারণত অ্যালকোহল অথবা অ্যালকিন জাতীয় যৌগ থেকে তৈরি করা হয়ে থাকে, যার কারণে অ্যালকোহলের বেশ শক্তিশালী পাওয়ার থাকে। যেমন এটা হলো অ্যালকোহল থেকে তৈরি করা হয়ে থাকে, অ্যালকোহল থেকে এবং অ্যালকিন জাতীয় অংশ থেকে, অ্যালকিন এই জাতীয় অংশগুলো থেকে সাধারণত ডিটারজেন্ট তৈরি করা হয়ে থাকে। এ কারণে এই অ্যালকোহল এবং অ্যালকিন থেকে তৈরি করা হয় কারণে সে খড় পানিতে ফেনা উৎপন্ন করে কারণ সে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এই যে এর সাথে যে লবণগুলো থাকে, অর্থাৎ ক্লোরাইড লবণ বা সালফেট লবণ থাকে, এগুলোকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ খড় পানিতে ফেনা উৎপন্ন করে। যেহেতু ডিটারজেন্ট উচ্চতর ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি করা হয় না, অ্যালকোহল থেকে, অর্থাৎ পাওয়ারফুল জাতীয় উপাদান থেকে তৈরি করা হয়, অ্যালকোহল বা অ্যালকিন থেকে। এ কারণে এরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড লবণকে দ্রবীভূত করতে পারে। এই জন্য এরা তোমার খড় পানিতে ফেনা উৎপন্ন করে, যার কারণে সাবান এবং ডিটারজেন্টের ভিতরে প্রশ্ন আসতে পারে, সাবান এবং ডিটারজেন্টের মধ্যে ডিটারজেন্ট এর মধ্যে কোনটি খড় পানিতে কাজ করে না, ব্যাখ্যা করো। তো আমি এখানে দুটো পার্ট তোমাকে শিখালাম। দেখো, খড় পানিতে সাবান ফেনা উৎপন্ন করে না, কারণ কি অদ্রবণীয় খাদ তৈরি করে, অদ্রবণীয় খাদকে দ্রবীভূত করতে পারে না। কিন্তু ডিটারজেন্ট খড় পানিতে কাজ করে, কারণ ডিটারজেন্ট এই উপাদানগুলো থেকে তৈরি করা হয়, যেটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড থেকে অনেক পাওয়ারফুল থাকে, যার কারণে সেটা কাজ করতে, অর্থাৎ ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম লবণকে দ্রবীভূত করতে পারে। এই জন্য খড় পানিতে ডিটারজেন্ট কাজ করে। তাহলে ডিটারজেন্ট 2 পানিতে কাজ করে থাকে, খড় প্লাস মৃদু পানি ডিটারজেন্ট কাজ করে থাকে। মৃদু পানি তো অবশ্যই কাজ করবে যে কোনোটা, আর সাবান শুধু মৃদু পানিতে কাজ করে। তোমরা বইয়ের মধ্যে দেখে সাবান বা ডিটারজেন্টের অংশগুলো ভালো করে পড়বে। এরপরে আমরা সাবান প্রস্তুত প্রণালীটা শিখব। সাবান প্রস্তুত প্রণালীটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখো, ডিটারজেন্ট প্রস্তুত প্রণালী। ডিটারজেন্ট প্রস্তুত প্রণালীটা দেখো, প্রস্তুত প্রণালী
CH3 CH2 হোল ব্র্যাকেট 10 যদি দেওয়া হয় তাহলে দেখো কি আসে। আমরা মূলত সংকেতটা লিখবো C12H26O, এই সংকেতটা লিখব। CH2OH দেখো তো কি হয়। তাহলে এখানে 10টা আছে, 10 10 11 12 আছে, আর এখানে আছে 10 দুগুণে 20, 20 আর 3 23 আর 2 25 26। ঠিক আছে, ওকে, সংকেত ঠিক আছে। আমরা এবার করে যাই, আমরা এভাবে ভেঙে লেখার জন্য চেষ্টা করি, তাহলে ভালো হয়। শিক্ষার্থী বন্ধুরা, এর সাথে H2SO4 এর বিক্রিয়া হবে। H2SO4 হলো নিরোধক পদার্থ। নিরোধক পদার্থ কাকে বলে? নিরোধক পদার্থ যারা পানি শোষণ করে, নিরোধক পদার্থ পানি শোষণ করে তাদেরকে নিরোধক পদার্থ বলা হয়, পানি শোষণ করে। শিক্ষার্থী বন্ধুরা, এই নিরোধক পদার্থ অর্থাৎ এই ডিটারজেন্টকে আমরা যদি ভাঙি HSO4 H মাইনাস, তাহলে H প্লাস আর OH চলে যায়, আর এটা এখানে যুক্ত হবে। তাহলে CH3 CH2 হোল ব্র্যাকেট 10 CH2SO4H। এটা হলো লড়াইল অ্যালকোহল বলা হয়, লড়াইল অ্যালকোহল। এই লড়াইল অ্যালকোহল বলতে লড়াইল হাইড্রোজেন সালফেট, লড়াইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে। এটাকে আমরা যদি আবার পরের ধাপে বিক্রিয়া দেই, CH2 হোল ব্র্যাকেট 10 CH2SO4H প্লাস কস্টিক সোডা দিতে হবে, ক্ষার অবশ্যই দিতে হবে, দিলে এখানে এটা হবে আর এইচটা এর সাথে যুক্ত হবে। তাহলে CH3 CH2 হোল ব্র্যাকেট 10 CH2SO4 Na প্লাস পানি উৎপন্ন করবে। এটা হলো ডিটারজেন্টের সংকেত, এটা হলো অ্যালিফেটিক ডিটারজেন্ট, এটাকে বলা অ্যালিফেটিক ডিটারজেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখলাম সাবান এবং ডিটারজেন্ট প্রস্তুত প্রণালী এবং সাবানের ডিটারজেন্ট ভিতর কোনটা খরপানিতে কাজ করে কোনটা করে না, এগুলো শিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।